আসসালামু আলাইকুম। চ্যানেল সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ইরানের প্রতিটি স্থাপনায় হামলা চালানো হবে বলে নেতানিয়াহুর হুঁশিয়ারি। ইসরায়েলের 3টি যুদ্ধবিমান ভূপাতিত ও 2 পাইলটকে আটকের দাবি তেহরানের। লন্ডনে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ ও তারেক রহমানের সঙ্গে বৈঠক। লন্ডন বৈঠকের পর মানুষের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে মনে করেন বিএনপি নেতারা। নিরপেক্ষতা বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান। লন্ডন বৈঠককে ইতিবাচক বলছে রাজনৈতিক দল ও জোটগুলো। জুলাই সনদ বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ সংকটে পড়বে বলে এনসিপির দাবি। ডেঙ্গুতে গত 24 ঘণ্টায় আরও একজনের মৃত্যু ও হাসপাতালে ভর্তি 169 জন। একদিনে 7 জনের করোনা ভাইরাস শনাক্ত। এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের 19তম আসরে ফেরদৌস আরাকে আজীবন সম্মাননা। সঙ্গীতের এই মহাযজ্ঞ এগিয়ে নিতে বিশিষ্টজনদের আহ্বান। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। ইরানে হামলার জবাবে ইসরায়েলে 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এতে ইসরায়েলের 4 জন নিহত ও 2 শতাধিক আহত হয়েছে। ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইরানের প্রতিটি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে ইসরায়েলে হামলা এখনই থামছে না বলে সাফ জানিয়েছে ইরান। এছাড়া ইসরায়েলের 3টি যুদ্ধবিমান ভূপাতিত ও 2 পাইলটকে আটকের দাবি করেছে তেহরান। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, লেবাননের পর এবার ইরানে বড় পরিসরে হামলা চালিয়েছে তেল আবিব। এমনকি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে গত 24 ঘণ্টায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর 150টিরও বেশি হামলা চালানো হয়েছে। তেহরানে হামলার জবাবে শুক্রবার রাতে ইসরায়েলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলায় প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে নানা স্থাপনা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর। সেই সাথে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালাবে তেল আবিব। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে বড় ধরনের হুমকি রয়েছে। আমরা তাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসে পদক্ষেপ নিয়েছি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরান আবার ক্ষেপণাস্ত্র হামলা চালালে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে। তবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এক ইরানি সামরিক কর্মকর্তা। তিনি বলেন, ইরানের হামলা চলতেই থাকবে। এর প্রতিক্রিয়া ইসরায়েলের জন্য যন্ত্রণাদায়ক ও পরিতাপের হবে। ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দেশটির পার্লামেন্টে বলেন, পাকিস্তান ইরানের পাশে আছে। ইরানের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা করবে পাকিস্তান। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী পারমাণবিক আলোচনা বাতিল হয়েছে বলে জানিয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী। রোববার ওমানের মাস্কটে এই বৈঠক হওয়ার কথা ছিল। এদিকে চলমান সংঘাত বন্ধে 2 পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সুব্রত গাইন, চ্যানেল আই। লন্ডনে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সকাল 10:15টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন তিনি। প্রধান উপদেষ্টা শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7:15 ঢাকার উদ্দেশ্যে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস 4 দিনের সরকারি সফরে গত 10 জুন যুক্তরাজ্যে যান। সফরকালে 12 জুন ব্রিটেনের রাজা 3য় চার্লসের সঙ্গে বৈঠক করেন এবং কিং চার্লস 3য় হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা গ্রহণ করেন। সফরের শেষ দিন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়।
বিএনপি নেতারা বলছেন, লন্ডন বৈঠকের পর মানুষ এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তবে এজন্য ইসিতে সরকারের নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের অধীনেই আমরা নির্বাচন চাই, তবে তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত আর স্বস্তির বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময় নির্ধারিত হওয়ার পরই গুলশান কার্যালয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। বিএনপি নেতারা স্বস্তির কথা বলার পাশাপাশি কয়েকটা দিন অপেক্ষার কথাও বলেছেন। পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। আমরা ডিসেম্বর থেকে সরে গিয়ে জাতির স্বার্থে প্রধান উপদেষ্টাকে আমরা প্রস্তাব করেছি যে রমজানের আগে আপনি তারিখ নির্ধারণ করতে পারেন জাতীয় স্বার্থে। জাতির অভিভাবক হিসেবে তিনিও কম্প্রোমাইজ করেছেন এবং সেই হিসাবে ফেব্রুয়ারির রোজার আগের সপ্তাহে তারিখ দেওয়া যেতে পারে বলে উনি আশ্বস্ত করেছেন। তবে এটা বাস্তবায়ন হবে যদি নির্বাচন কমিশনে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই ইনস্ট্রাকশনটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যায় এবং নির্বাচন কমিশন তার সাংবিধানিক এখতিয়ার হিসেবে দিন তারিখ নির্ধারণ করবে, তফসিল নির্ধারণ করবে, অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করবে। সেই জন্য আমাদের আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন একটা উৎসবমুখর হওয়া, এটা একটা উপযুক্ত সময় এবং সবার মধ্যে সেই স্পিরিট তৈরি হচ্ছে। সেই স্পিরিট নিয়ে আমরা মাঠে থাকবো, সেই স্পিরিট নিয়ে আমরা নির্বাচনে নেমে পড়বো। লন্ডন বৈঠক নিয়ে 2-1টি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেছেন বিএনপি নেতারা। যাদের এখনো নিবন্ধন নেওয়া হয়নি নির্বাচন কমিশন থেকে, তারা একটা মন্তব্য করেছে বলে সেটা তাদের রাজনৈতিক অধিকার, তারা মন্তব্য করতেই পারে। কিন্তু আমি বলবো তাদেরকে রাজনীতির মাঠে আরো বেশি অভিজ্ঞতা অর্জনের জন্য। কারণ আমরা রাজনীতি করি দেশের জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য। 2-4 জনের কথাবার্তার মধ্যে কিছু কৌশলী কথাবার্তা দেখেছি, তাদের প্রতিক্রিয়া দেখেছি। আমার বিশ্বাস যে এই মুহূর্তে জাতির বৃহত্তর স্বার্থে, দেশের প্রয়োজনে অনেক কিছুই এগুলা সমাধান হয়ে যাবে। এই অন্তর্বর্তী সরকারের অধীনেই বিএনপি নির্বাচন চায় বলেও জানিয়েছেন তারা। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন করতে চাই এবং আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা বজায় রাখবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বৈঠক শেষে বিএনপি ও সরকারের যৌথ বিবৃতি দেয়াকে রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলছে বাংলাদেশ জামাতে ইসলামী। এনসিপি বলেছে, জুলাই সনদ বিচার ও সংস্কার সম্পন্ন না করে নির্বাচন হলে দেশ আবারও গভীর সংকটে পড়বে। তবে বৈঠকটি রাজনৈতিক সংকট নিরসনে স্বস্তিদায়ক বলছে ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চ ও 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। আক্তার হোসেনের রিপোর্ট। বিচার, সংস্কার ও নির্বাচন সহ নানা ইস্যুতে বাংলাদেশের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে লন্ডনের বৈঠকটি ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কোন পথে হাঁটবে বাংলাদেশের রাজনীতি, এ নিয়ে সবার দৃষ্টি ছিল ওই বৈঠকের দিকে। সংস্কার, জুলাই সনদ ও জাতীয় নির্বাচন আয়োজনে শীর্ষ 2 নেতার ঐক্যমত্যকে স্বাগত জানিয়েছে গণতন্ত্র মঞ্চ ও 12 দলীয় জোট। আমি মনে করি এটা একটা খুবই positive symbol or indication for the transformation into democracy. ভালো ইলেকশন যদি হয় সেটা তো একটা বড় সংস্কারই হলো। আমরা সংস্কার বা যাই চাচ্ছি কেন, ইলেকশনের জন্যই তো। বিগত কিছু কাল যাবৎ যে অনিশ্চয়তা এবং অস্থিরতা বিরাজ করছিল তার একটা অবসান ঘটবে এবং এই জাতি ঐক্যবদ্ধভাবে আগামী গণতন্ত্রের পথে অগ্রসর হতে সক্ষম হবে। সরকার ও বিএনপির সমঝোতা রাজনৈতিক সংকট দূর করবে বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে যেন তেন ভাবে নয়, বরং অর্থবহ নির্বাচনের কথা বলছেন তারা। আমরা বাংলাদেশের ভবিষ্যৎটাকে চিন্তা করছি যে সংস্কারের মাধ্যমেই একটা নির্বাচন হোক, যে নির্বাচনে মানুষ যাকে ম্যান্ডেট দিবে তারা ক্ষমতায় যাবে। যেন তেন একটা নির্বাচন চাচ্ছি না, সংস্কার আমরা চাচ্ছি।
সরকারের সদিচ্ছা, আমাদের সহযোগিতা, এই দুইটা মিলেই সংস্কার করাটা সম্ভব। জন আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র ছাড়া নির্বাচন হলে গভীর সংকট তৈরি করবে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাস্ট ক্ষমতার লোভে চেয়ার দখলের প্রক্রিয়া রয়েছে, যেটা মনে করি বাংলাদেশের গণ অভ্যুত্থান 18 কোটি মানুষের সাথে একটা প্রতারণার শামিল। এই জন্য সরকার এবং বিএনপি একই সাথে একীভূত হয়ে বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে নতুন একটা গভীর সংকট সৃষ্টি করার পায়তারা করছে। একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ ব্রিফিং করে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেছে জামায়াত ইসলামী। সরকারের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সংশয় নিরসনে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়েছে দলটি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা এখন কেটে যাওয়া উচিত। ওবায়দুল রশিদের রিপোর্ট। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক শেষে জানা গেছে, রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনে তারেক রহমানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংস্কার, বিচার ও সব প্রস্তুতি শেষ করা গেলে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে হবে, সেখান থেকে তিনিও তার অবস্থান পরিবর্তন করে তিনি ফেব্রুয়ারিতে আসতে রাজি হয়েছেন এবং সেটা তারেক রহমান সাহেব সেটা স্বাগত জানিয়েছেন। এটা রাজনীতির জন্য একটা বর্তমান অবস্থায় অত্যন্ত ইতিবাচক এবং এই যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল নির্বাচনকে ঘিরে, নির্বাচন কবে হবে না হবে, আদৌ হবে কিনা এটা নিয়েও কেউ কেউ সংশয় প্রকাশ করছিলেন, সেই অনিশ্চয়তা এখন কেটে যাওয়া উচিত। ঐক্যমতের ভিত্তিতেই জুলাই সনদ ও সংস্কার করতে হবে বলে যৌথ ব্রিফিংয়ে বিএনপি তাদের অবস্থান তুলে ধরে। নিঃসন্দেহে বাংলাদেশের সব মানুষই গণতন্ত্র চান, তো গণতন্ত্রের জন্য এখন থেকেই নির্বাচনের উপযোগী পরিবেশ গড়ে তোলা, সংস্কার কার্যক্রমগুলো দ্রুত এগিয়ে নেওয়া, বিচারের প্রক্রিয়া নিঃসন্দেহে আইনগত বিষয়, সেটা আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে, সেটাকে কোনো রকম কেউ যাতে হস্তক্ষেপ না করে এবং সুন্দরভাবে যদি বিচার প্রক্রিয়া এগিয়ে যায়, সেটাতে আমরা মনে করি যে এটা খুবই যৌক্তিক। কোথায় হয়েছে তার ভিত্তিতে বৈঠককে বিচার করা উচিত নয় বলেও জানান বিশ্লেষকরা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার যখনই নির্বাচন চায় তখনই নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব ও এপিবিএন কার্যালয় পরিদর্শন শেষে তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। অন্তর্বর্তী সরকারের 11 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এপিবিএন, থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার। মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না, তবে এপিবিএন এর মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছি। মারণাস্ত্র বলতে বড় ধরনের হাতিয়ারগুলি থাকবে না, বাট আপনারা জানেন এপি ব্যাটালিয়নের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না, এক এক রুলে কিন্তু তৈরি হয়েছে। তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার ঠাতিয়ার অন্যান্য বাহিনীর থেকে একটু ডিফারেন্ট ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবে। দেশে ডেঙ্গুতে গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 169 জন। এর মধ্যে বরিশাল বিভাগে 101 জন, চট্টগ্রামে 28 জন, ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা বিভাগে 5 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 19 জন, উত্তর সিটিতে 16 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। দেশে নতুন করে একদিনে 7 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ঢাকায় 4 জন, চট্টগ্রামে 3 জন। নমুনা পরীক্ষা করা হয় 139 জনের, শনাক্তের হার 5%। মোট শনাক্তের হার 13%। 2.5 বছর পর দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বাড়তি সতর্কতার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 5 জুন দেশে করোনা রোগীর মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর মধ্যে আরও 2 জন রোগীর মৃত্যু হয়েছে, সাথে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর বাইরের হাসপাতালগুলোতে রয়েছে করোনা টেস্টের কিট সংকট। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চট্টগ্রামে গত 1 সপ্তাহে 8 জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে কোভিড পরীক্ষার মাধ্যমে এসব রোগী শনাক্ত হয়। এদের 3 জনকে কোভিড ডেডিকেটেড চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার কিট পৌঁছায়, রবিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড পরীক্ষা করার কথা জানান সিভিল সার্জন। সরকারিভাবে টেস্ট আগামী কাল থেকে শুরু হবে। আমরা পর্যাপ্ত কিট এবং আরটিপিসিআর কিট পেয়েছি। আমরা দ্রুত শুরু করে দেব এবং জনগণকে বলবো ভয় পাওয়ার কিছু নাই। বরিশাল বিভাগে 2টি মেডিকেল কলেজ হাসপাতাল, 6টি সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় করোনা পরীক্ষার জন্য কিট সহ অন্যান্য উপকরণের সংকট রয়েছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইতোমধ্যেই করোনার কর্নার চালু করা হয়েছে বলে জানান হাসপাতালের উপপরিচালক। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি হেলথের নির্দেশে সর্বদা অ্যালার্ট আছি, আমরা প্রস্তুত আছি। আমাদের করোনা ওয়ার্ড, আমাদের স্টাফ আমাদের অ্যালার্ট আছে। বরিশাল বিভাগের হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আইসোলেশনের ব্যবস্থা চালুর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বরিশাল সদর হাসপাতাল ও ভোলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে করোনা পরীক্ষার কিট সহ সব উপকরণ শিগগিরই পৌঁছবে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। অধিকতর হারে সব হাসপাতালগুলো একদিনের মধ্যে চালু করবে। কিটকে এই মুহূর্তের জন্য, কারণ দপ্তর থেকে কিট পেয়ে গেছি, আজকালকের মধ্যে সব হাসপাতালগুলো পৌঁছে যাবে, তো কিট সংকট নাই। বরগুনায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকারে বাড়ছে। এবছর জানুয়ারি থেকে 13ই জুন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে 5 জন। হাসপাতালে ভর্তি হয়েছেন 1705 জন ডেঙ্গু রোগী। বরগুনা জেনারেল হাসপাতালে শনিবার বেলা 1টা পর্যন্ত মোট 74 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মশা বংশবৃদ্ধির যে জায়গাগুলোকে সেগুলো ধ্বংস করার জন্য আমাদের যে পৌরসভার কার্যক্রম কিংবা অন্যান্য কার্যক্রমগুলো সেটা আমাদের আশানুরূপ সম্পন্ন হয় নাই, বিদায় আজকে রোগী সংখ্যা এতটা বেশি। ডেঙ্গু প্রকোপ বৃদ্ধির জন্য প্রশাসনের মশা নিধন অভিযানের গাফিলতিকে দায়ী করছেন নাগরিকরা। আল মুকসিদ, চ্যানেল আই। সুস্থ ধারার সঙ্গীত চর্চায় উৎসাহ যোগাতে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের 19তম আসর অনুষ্ঠিত হয়েছে। সঙ্গীতের বড় এই আসরে 19টি ক্যাটাগরিতে অবদান রাখা সঙ্গীত শিল্পীদের পুরস্কৃত করা হয়। আজীবন সম্মাননায় ভূষিত করা হয় নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরাকে। সঙ্গীতের এই মহাযজ্ঞ এগিয়ে নিতে আগামীতে সবাই এগিয়ে আসবে বলে প্রত্যাশা করেন বিশিষ্টজনেরা। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্ট। প্রবীণ শিল্পীদের উপস্থিতিতে মুখরিত হয় তারা ঝলমলে রাত। নজরুল সঙ্গীতে অবদানের জন্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে এবছর আজীবন সম্মাননা পেয়েছেন 21 পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। চ্যানেল আই সত্যি সত্যি হৃদয়ে বাংলাদেশ বলে। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, সুস্থ সঙ্গীত চর্চাকে এগিয়ে নিতে যারা নিরলসভাবে কাজ করেছেন তাদের সম্মানিত করতেই এই আয়োজন। সেরা কণ্ঠ, খুদে গানরাজ এর মধ্য দিয়ে আজকে বাংলাদেশে সঙ্গীতের এই প্রজন্মের একটা বিকাশ ঘটেছে। আয়োজনটির মধ্য দিয়ে আমরা সঙ্গীতের বিভিন্ন শাখা যারা কীর্তিমান আছেন তাদের সবাইকে সম্মানিত করেছি। এর জন্য চ্যানেল আই নিজেই সম্মানিত হচ্ছে। এবছর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে 19টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী এটিএম জাহাঙ্গীর, শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী তরিক মৃধা, চলচ্চিত্র গানে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী রিয়াদ, শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ, শ্রেষ্ঠ গীতকার হয়েছেন আসিফ ইকবাল। অনলাইন ভিউ ক্যাটাগরিতে আধুনিক গানে শ্রেষ্ঠ শিল্পী শারমিন রমা, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী সাব্বির নাসির, ছায়াছবির গানে শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী বালাম কোনাল, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, আধুনিক গানে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী কর্নিয়া, শ্রেষ্ঠ সুরকার মেহেদি, শ্রেষ্ঠ গীতিকার লালন লোহানী, শ্রেষ্ঠ দ্বৈত শিল্পী সাব্বির জামান আফরোজা রূপা, নবাগত শিল্পী অনিরুদ্ধ শুভ, শ্রেষ্ঠ অডিও কোম্পানি ধ্রুব স্টেশন, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও রেজাউল করিম কাজল ও শ্রেষ্ঠ ব্যান্ড আর্ট সেল। সাদি ভাইয়ের কাছ থেকে পুরস্কার নিচ্ছি, এটা অনেক অনেক বড় প্রাপ্তিযোগ। দীর্ঘ 50 বছরের আমার সঙ্গীত জীবনে অন্তত 40 বছর পেশাগতভাবে আমি আছি। আমাকে এই সম্মাননার যোগ্য মনে করবার জন্য আই ফিল রিয়েলি হ্যাপি। প্রহেলিকার জন্য মেঘের নৌকা গানটার জন্য আমি পুরস্কার পেলাম। এরকম একটা অ্যাওয়ার্ড পাওয়াতে নিশ্চয়ই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। সবার সাপোর্ট পেয়েছি, এর জন্য আমরা অনেক হ্যাপি। এবারের আয়োজনে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বিশেষ ক্যাটাগরিতে নিনু বিল্লা ও গাজী আব্দুল হাকিমকে পুরস্কৃত করা হয়। মিউজিক অ্যাওয়ার্ডে ভিন্ন ধারায় দর্শকদের মাতিয়েছে ওয়াসাবির
ফ্যাশন শো। মিউজিক অ্যাওয়ার্ডের আসর থেকে চ্যানেল আই সেরা কণ্ঠ 2023-এর চূড়ান্ত 13 প্রতিযোগীদের মধ্যে সেরাদের সেরা 4 জনকে বিজয়ী করা হয়। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের সহযোগী হিসেবে ছিলেন বিকাশ, দেশবন্ধু গ্রুপ, ঢাকা ব্যাংক, রয়্যাল এনফিল্ড, পিউলি, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল ও ওয়াসাবি সহ অনেকে। এটা ডেফিনেটলি আমার জন্য একটা বড় একটা সম্মান যে আমি এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। চ্যানেলকে আমি অনেক স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করার জন্য। প্রায় 2 ঘন্টার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের চোখ ধাঁধানো অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন জনপ্রিয় উপস্থাপক অপু মাহফুজ ও দীপ্তি চৌধুরী। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরিশালে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বর্ষা মৌসুম জুড়েই বৃক্ষরোপণ ও সংরক্ষণেও কাজ করবে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্লাবের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। সাইদ পান্থর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যার সমাধানে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি বৃক্ষরোপণের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় সারা দেশের সবুজ বেষ্টনী তৈরিতে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে বৃক্ষরাজি আমাদের চারপাশে আছে তাদের কিন্তু অবশ্যই আমাদের যত্ন নিতে হবে। কেন? কারণ এরা আমাকে যেমন ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, কাঠ দিচ্ছে, তার সাথে অক্সিজেন দিচ্ছে, কার্বনকে শুষে নিচ্ছে এবং একটি পূর্ণবয়স্ক গাছ 10 জন মানুষকে সারা বছর অক্সিজেন দিচ্ছে। এটা বিশাল ব্যাপার কিন্তু। সুতরাং আমরা এই বৃক্ষ যত বেশি লাগাবো ততই কিন্তু আমরা উপকৃত হব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও উপকৃত হবে। সুতরাং আসুন আমরা সবাই বৃক্ষরোপণ করি এই বর্ষায় এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। উপজেলা পরিষদ চত্বর ও চরকাওয়া ইউনিয়নের দিনারের পোল এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রকৃতি ও জীবন ক্লাবকে সাধুবাদ জানান বিশিষ্টজনরা। এবছর আমরা চাই যে আরো দ্বিগুণ আকারে বৃক্ষরোপণ করবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা মানবকুলকে বাঁচানোর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। প্রকৃতি ও জীবন ক্লাব যে প্রোগ্রামটা করতেছে এটা অবশ্যই বন বিভাগ থেকে সাধুবাদ জানানো হয়। প্রকৃতি ও জীবন ক্লাব যদি বনায়নের সাথে সম্পৃক্ত থাকতে চায় আমরা সবসময় তাদের পাশে আসি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবুজায়ন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। আমরা আরও মানুষকে সাথে নিয়ে গাছ লাগাতে চাই এবং গাছের গুরুত্ব বোঝাতে চাই। আমাদের জীবনের সঙ্গে গাছের যে ওতপ্রোত সম্পর্ক সেটা মানুষকে বোঝাতে চাই। এই বিশ্ব মানব সভ্যতাকে বাঁচাবার জন্য অবশ্যই গাছকে আমরা যত বেশি ভালোবাসবো, যত্ন করব এবং গাছ নিধন না হয় এদিকে আমরা খেয়াল করব। প্রকৃতি যখন ধ্বংস করছে, মানুষ পাহাড় কাটছে, গাছ কাটছে, বন উজাড় করছে, বালি উত্তোলন করছে, ঠিক সেই সময় আমাদের এই আন্দোলনটি ব্যাপক সাড়া ফেলেছে মানুষের মধ্যে। পরিবেশ ও প্রকৃতির উন্নয়নে রোপিত বৃক্ষের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চাঁদপুর সদরের শাহতলীতে পরিত্যক্ত 3.5 একর জায়গায় দৃষ্টিনন্দন ও দুর্লভ ফলের এক বাগান গড়েছেন সাংবাদিক হেলাল উদ্দিন। দেশি বিদেশি নানা জাতের ফল গাছে সাজানো তার বাগানটি নদী কেন্দ্রিক এলাকায় নতুন করে ফল চাষের নতুন এক সম্ভাবনা সৃষ্টি করেছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চাঁদপুরের ডাকাতিয়া নদীর পার, এখানে বিস্তীর্ণ জায়গা জুড়ে গাছে গাছে শোভা পাচ্ছে বাহারি রঙের আম। উদ্যোক্তা হেলাল উদ্দিন গত 4 বছর যাবৎ এই ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো নামে বিচিত্র ফলের বাগান গড়ে তুলেছেন। প্রচলিত যেসব ফসল বাংলাদেশ হচ্ছে, আমি এখানে কোনো ওই ফসল নাই আমার এখানে। আমি সম্পূর্ণভাবে বিদেশের বিভিন্ন সোর্স থেকে
বিশ্বের বিভিন্ন ক্লাইমেট থেকে, বিভিন্ন আবহাওয়া থেকে, শীত প্রধান হোক গ্রীষ্ম প্রধান হোক, আমি সায়েন্স সংগ্রহ করি, আমি এনে এখানে সাকসেস হওয়ার চেষ্টা করি। 57 জাতের বিদেশি আম গাছে ভরা এই বাগানটি যেন এক ফলের সংগ্রহশালা। বিদেশি জাতের আম সফলভাবে দেশের মাটিতে ফলাতে পারা উদ্যোক্তার সবচেয়ে বড় পাওয়া। এটা লেট ভ্যারাইটি, খুবই মিষ্টি, পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট আমের মধ্যে এটা জাম্বু চাকা, এই যে আলফানসো সবচেয়ে দামি আম, মধুর মতো মিষ্টি। এটা একটা সাউথ আফ্রিকার আম, আঙ্গুর আম। এটা অস্ট্রেল, এটাতে এক বোটাতে অনেক ধরবে। বাণিজ্যিকভাবে বাংলাদেশে কোনটাকে আপনি সম্ভাবনাময় মনে করছেন? আমি অস্ট্রেল কিনা করবো, ব্ল্যাকস্টোন। ব্ল্যাকস্টোন কোথাকার এটা? এটা আমরা জানি সাউথ আফ্রিকার আম। দেশে আম উৎপাদনে বৈচিত্র্য আনার ক্ষেত্রে এটি কার্যকরী ভূমিকা রাখবে এমন দাবি তার। এটা হচ্ছে একটা বাণিজ্যিক বাগান না, এটা জান প্লাজম, এটা মানে পরীক্ষামূলক। প্রথম বছর আমি সফল হবো না, আমি তখন ইয়ে করবো না। আমি দ্বিতীয় বছর আমার কি দাঁড়াচ্ছে বিয়ারিংটা, দ্বিতীয় বছর এটা ফলটা, মিষ্টতা, সাইজ সবকিছু মিলে আমি যখন হ্যাপি হবো, তখন আমি কিছু সীমিত করে কিছু আমি চারা বানাবো। পরিত্যক্ত ইটের ভাটার জমি প্রাণ ফিরে পেয়েছে। দেশি বিদেশি শত প্রজাতির ফল ফলাদি চাষ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। বিশেষ করে অর্ধশতাধিক আমের জাতের পরীক্ষা নিরীক্ষা, গবেষণা এবং সফল উৎপাদন করে একটা পর্যায়ে এসে পৌঁছেছেন, যা ভবিষ্যতে বাংলাদেশের আম চাষকে অনেকটাই সম্প্রসারণ ঘটাবে। চাঁদপুরের শাহতলীর হেলালুদ্দিনের খামার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। গাজীপুর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে। শনিবার বিকেলে গাজীপুরের ভবানীপুর এলাকায় স্থানীয় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক AKM ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সহ আরও অনেকে। জনাব তারেক রহমানের এই বৈঠক কেন জানি মনে হচ্ছে অনেকের মনে জ্বালা ধরিয়েছে, অনেকেই এটা মেনে নিতে পারছেন না। কেন এই জ্বালা ভাই আপনাদের? এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে, গাজার মধ্যাঞ্চলে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় আরো 15 ফিলিস্তিনি নিহত। উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রাণ গেল 58 ফিলিস্তিনি। দ্রুত ও স্বল্প খরচে মামলা নিষ্পত্তি ও ন্যায় বিচার নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে লিগ্যাল এইড বিষয়ক মতবিনিময় সভায় আইন উপদেষ্টা বলেন, মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইনগত পরিবর্তন আনা হচ্ছে। তিনি জানান, প্রতি বছর দেশে প্রায় 5 লাখ মামলা হয়। বলেন, বিচারকদের প্রশিক্ষণ ব্যবস্থা ও সরকারি আইনগত সহায়তা বাড়ানো গেলে 40% পর্যন্ত মামলার সংখ্যা কমানো সম্ভব। এসব বিষয়ে জুলাই থেকে কাজ শুরুর আশা করছেন তিনি। অল্প খরচে মামলার নিষ্পত্তি করা, এই লক্ষ্যে আমরা গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন অলরেডি করেছি। সেটা হচ্ছে আমরা বাংলাদেশে এটা আগে হয় নাই কখনো এত বড় পরিবর্তন, সেটা হচ্ছে আমরা সিভিল প্রসিডিওর কোডের পরিবর্তন করেছি। সেকেন্ড হচ্ছে আমরা ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি। আশা করি আমরা আগামী 1 মাসের মধ্যে এটা আমরা আইন আকারে পাশ করতে পারবো। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা ডিজিটালাইজেশনের কথা চিন্তা করছি। আমরা হাই কোয়ালিটি ট্রেনিং, আমাদের যে জাজদের যে ট্রেনিং কারিকুলাম আছে সেটার কোয়ালিটি ইমপ্রুভ করার কথা চিন্তা করছি। পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তুলতে সিলেটের আর কোনো পাথর কোয়ারি খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার দুপুরে জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির সহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিজিএমই এর সাবেক সভাপতি এস এম ফজলুল হক আগামী নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, সততাকে বুকে ধারণ করে মানুষের স্বপ্ন বাস্তবায়নে যিনি কাজ করবেন তাদের নির্বাচিত করতে হবে। স্থানীয় ইসলামিয়া সরকারি বিদ্যালয় মাঠে চট্টগ্রামের হাটহাজারীতে নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উত্তর জেলা বিএনপি নেতা মাওলানা মীর কাসেমের সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সেক্রেটারি মাহবুবুল আলম চৌধুরী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক চেয়ারম্যান হারুনুর রশিদ সহ অন্যরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার মাধ্যমে দেশ পরিচালনা করবে। এই ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ হবে। শনিবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ও সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ এবং পথসভায় তিনি এসব কথা বলেন। বড়াইগ্রাম উপজেলা যুবদল ও শহর যুবদল আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জিল্লুর রহমান বাবুল চৌধুরী, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ অন্যরা। কাছে সংস্কারের সুপারিশ নিচ্ছে সরকার। আরে তারেক রহমানের ৩১ দফা নিয়ে নিলেই তো সংস্কার হয়ে যায়। খামাকা আপনারা এই যে ৬ মাস, ৮ মাস, ১০ মাস, ১২ মাস, ১২ বছর, ৫ বছর, অমুক তারিখ তমুক তারিখ, এত দরকার লাগে না তো। নির্বাচন আমাদের দল যখন চেয়েছে আপনারা দেন, যে দল ক্ষমতা যাবে সে দল সংস্কার করবে। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজার মধ্যাঞ্চলে ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় আরো ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় নতুন করে ত্রাণ কার্যক্রম শুরু করার পর থেকে ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৭৪ জন নিহত এবং ২০০০ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এতে ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ৫৮ ফিলিস্তিনি প্রাণ হারান। ইসরায়েলি আগ্রাসনের ফলে এখন পর্যন্ত গাজায় ৫৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম জলরং। সরকারি অনুদানে নির্মিত ও মানব পাচারের গল্প নিয়ে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রানা। এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, উষ্ণ হক, কায়েস আরজু এবং শহীদুজ্জামান সেলিম। এবারে কৃষি সংবাদ। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় সব ধরনের মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হয়েছে ১১ জুন। নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে জেলেদের চাল দিয়ে সহযোগিতা করার কথা থাকলেও তারা কিছুই পাননি, যার ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করেছেন দ্বীপের লক্ষাধিক জেলে। এবারে প্রকৃতি সংবাদ। কর্তৃপক্ষের উদাসীনতা, স্থানীয়দের অসচেতনতা ও অবহেলায় মৃতপ্রায় ভোলার অধিকাংশ পুকুর। ময়লা, আবর্জনা, প্লাস্টিক আর দূষণে ভাগাড়ে পরিণত হয়েছে পুকুরগুলো। এতে বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। সেই সাথে চরম বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত পুকুর সংস্কারের দাবি স্থানীয়দের। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের সঙ্গে বেড়েছে সোনার দামও। শনিবার সকালে বিশ্ববাজারে আউন্স প্রতি সোনার দাম বেড়েছে $54.02 বা 1.60%। ফলে সোনার দাম উঠেছে $3,433.47। একই সঙ্গে বেড়েছে রূপার দাম। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে শুক্রবার বিশ্ববাজারে স্পট মার্কেটে সোনার দাম 0.9% বেড়ে দাঁড়ায় আউন্স প্রতি $3,417.10। ফলে চলতি বছরের এপ্রিল মাসে সোনার দাম যে আউন্স প্রতি $3,500 উঠে রেকর্ড স্পর্শ করেছিল, এখন আবার তার কাছাকাছি পৌঁছে গেছে। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে দেশে সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু। দিনাজপুরের ঘোড়াঘাটে 5 ও পদ্মা সেতুতে বাস ট্রাক প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে 2 জনের প্রাণহানি। মুন্সিগঞ্জে পদ্মা সেতুর উপর যাত্রীবাহী বাস, ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে 2 জন নিহত ও আহত হয়েছেন 10 জন। রাত 11:15টায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় 5 জন নিহত হন। এ ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুর এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি আম বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের দরজার পাশের অংশটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 3 জন নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 3 জন নারী ও 2 জন পুরুষ। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। মানুষের ঢলে সকাল থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে যমুনা সেতুর 2 পাশে দীর্ঘ যানজট দেখা যায়, তবে বিকেলে তা কিছুটা স্বাভাবিক হয়েছে। অন্যদিকে শিডিউল বিপর্যয় ছাড়াই সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যথাসময়ে ট্রেন ছেড়ে আসছে। করোনা সংক্রমণ এড়াতে অল্প কিছু যাত্রীকে মাস্ক পরে ভ্রমণ করতে দেখা গেছে। সাদি মাহমুদের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার 10 দিনের লম্বা ছুটি শেষ। ছুটির শেষ দিনে তাই ঢাকায় ফেরা মানুষের ঢল। উত্তরবঙ্গ থেকে আসা যাত্রীদের সিরাজগঞ্জে লম্বা জ্যামে পড়তে হচ্ছে। দীর্ঘ সময় বাসে কাটাতে হচ্ছে তাদের। তীব্র গরমের মধ্যে সড়কপথে পরিবহন সংকটের অভিযোগ যাত্রীদের। সেই সাথে অতিরিক্ত ভাড়া চাওয়ায় ভোগান্তির মধ্য দিয়েই ফিরতে হচ্ছে নগরবাসীকে। এখানে বাসের মধ্যে আপনার যে সিট ছাড়া আবার এরা টুল নিয়ে বসাইছে, সব দিক দিয়ে মানে আমাদের কষ্ট দিচ্ছে। আমরা রাজশাহী থেকে আইছি, আমাদের ভাড়া লোকালে 400 টাকা আছে, তো আমাদেরকে 700 টাকা নিচ্ছে, বলছে সিটিং সার্ভিস, কিন্তু উনি লোকাল হিসাবে জায়গা জায়গায় ব্রেক করছে, দাঁড়ায় যাত্রী নিয়েছে। বর্তমানে ভাড়াও বেশি নিতে আছে, গ্যাদারিংও বেশি করে, আর যাত্রী মনে করেন ওভারলোড লয় সব গাড়িতে, লঞ্চে, যে জায়গায় 500 টাকা নেয় 700। বাসের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়া বাসগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দেখা গেছে। অনেকে আবার পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঢাকার বাইরে যাচ্ছেন। ফলে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার 2 দিকের রাস্তায় যাত্রীদের প্রবল চাপ। ঈদের ছুটি পাই নাই, এই জন্য আজকে ছুটি পাইলাম, আজকে দেশে যাইতেছি। না, ঈদের ছুটি হয়নি, কন্ট্রাকশনের কাজ করি তো, সবাই এসে গেছে, এখন আমি মানে ছুটি পেয়েছি। এখন যাচ্ছি, দিনাদা ছিলাম, সে দিনাটা ক্লিয়ার করলাম, এই কারণেই যাচ্ছি এখন ঈদের পর। তবে ট্রেনে ফেরা যাত্রীরা সময় মতো ভোগান্তি ছাড়াই ফিরছেন। করোনার সংক্রমণ প্রতিরোধে বেশিরভাগ যাত্রীকেই মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সুন্দরবনের 2টি এলাকা থেকে হরিণ শিকারের মোট 135টি ফাঁদ জব্দ করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনের ভেতরে হুলার ভাড়ানি সংলগ্ন পাশের খালে অভিযান চালায় বন প্রহরীরা। এ সময় ওই এলাকা থেকে হরিণ শিকারের জন্য পেতে রাখা 82টি ফাঁদ জব্দ করে অভিযানকারীরা। তবে আর নন্দবালা টহল ফাঁড়ির সূর্যমুখী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আরও 53টি ফাঁদ জব্দ করা হয়। পরে তা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে নাইটহুড উপাধি পেলেন ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। ক্রীড়াঙ্গনের পাশাপাশি দাতব্য সংস্থায় অসামান্য অবদান রাখায় ব্রিটিশ রাষ্ট্রীয় সম্মান।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করে দেশে গণতন্ত্র প্রত্যাবর্তন করতে হবে। আমরা একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা পেয়েছি। 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার নগরের লাভ লেনের স্মরণিকা কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদুল আজহা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর সুকমল বড়ুয়া সহ অন্যরা। কথা বারবার বলছি এবং সেই নির্বাচন অলরেডি একটা ডিসাইডেড হয়ে গেছে। 2026 সালের ফেব্রুয়ারির দিকে সেই নির্বাচন ইনশাল্লাহ হবে এবং আমরা মনে করি আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা আছেন আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি। ঐতিহ্যবাহী বরিশাল জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা ও ঈদ পুনর্মিলনী 2025 অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে 1951 সাল থেকে 2024 সাল পর্যন্ত 68টি ব্যাচের প্রায় 2000 প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। নবীন প্রবীণ সকল শিক্ষার্থীর অংশগ্রহণে এক অনন্য আবেগঘন মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। বরিশাল ক্লাবে টেনিস লনে মূল অনুষ্ঠানে 1951 সালের ব্যাচের ছাত্র হাবিবুর রহমান, বরিশাল জিলা স্কুলের বর্তমান প্রধান শিক্ষক সবিতা রানী হালদার, 1959 সালের ব্যাচের ছাত্র সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এবারে খেলার খবর। নাইটহুড উপাধিতে ভূষিত হলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে ঘোষিত 2025 সালের সম্মাননার তালিকায় যুক্তরাজ্য সরকার তাকে এই মর্যাদায় ভূষিত করে। 2012 লন্ডন অলিম্পিক আয়োজন এবং ইংল্যান্ড ফুটবল ও দাতব্য কাজে নানা অবদান তাকে এই বিরল সম্মান এনে দিয়েছে। নাইটহুডের উপাধির কারণে এখন থেকে নামের শুরুতে স্যার ডেভিড বেকহ্যাম হলেন তিনি এবং তার স্ত্রীকে লেডি বেকহ্যাম হিসেবে ডাকা হবে। 2013 সালে পেশাদার ফুটবল থেকে অবসরের পরও ব্যবসার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কাজে সক্রিয় ভূমিকা রাখছেন সাবেক ম্যান ইউ, রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও পিএসজি তারকা। সালফোর্ড সিটি ছাড়াও আমেরিকান মেজর লিগ সকারে মেসির ক্লাব ইন্টার মায়ামির সহমালিক তিনি। এর আগে 2003 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ওবি খেতাব পান তিনি। এছাড়াও ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে শিশুদের অধিকার রক্ষায় কাজ করায় 2024 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্রিস্টাল অ্যাওয়ার্ডও অর্জন করেন বেকহ্যাম। সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইরানের প্রতিটি স্থাপনায় হামলা চালানো হবে বলে নেতানিয়াহুর হুঁশিয়ারি। ইসরায়েলের 3টি যুদ্ধবিমান ভূপাতিত ও 2 পাইলটকে আটকের দাবি তেহরানের। লন্ডনে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ ও তারেক রহমানের সঙ্গে বৈঠক। লন্ডন বৈঠকের পর মানুষের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে মনে করেন বিএনপি নেতারা। নিরপেক্ষতা বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান। লন্ডন বৈঠককে ইতিবাচক বলছে রাজনৈতিক দল ও জোটগুলো। জুলাই সনদ বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ সংকটে পড়বে বলে এনসিপির দাবি। ডেঙ্গুতে গত 24 ঘন্টায় আরও একজনের মৃত্যু ও হাসপাতালে ভর্তি 169 জন। একদিনে 7 জনের করোনা ভাইরাস শনাক্ত। এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের 19তম আসরে ফেরদৌস সারাকে আজীবন সম্মাননা। সঙ্গীতের এই মহাযজ্ঞ এগিয়ে নিতে বিশিষ্টজনদের আহ্বান। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।